সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। মাস্টার্স অনলাইন শ্রেণী কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে আমার ক্লাস হবে পোর্টফোলিও ম্যানেজমেন্ট বিষয়ের উপর রিস্ক চ্যাপ্টারটি নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা করোনাকালীন সময়ের পূর্বে এই চ্যাপ্টারের থিওরি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ আমরা রিস্ক কী, রিস্কের বিভিন্ন রকম রিস্ক, অর্থাৎ রিস্কের প্রকারভেদগুলো আলোচনা করেছি, বিভিন্ন রকম রিস্কের পার্থক্য, সম্পর্ক ইত্যাদি আলোচনা করেছিলাম। তো আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো আমাদের বাকি ছিল। আমরা এরপরে ক্লাসের ধারাবাহিকতায় বিভিন্ন ম্যাথের সলিউশনগুলো করব। পোর্টফোলিও ম্যানেজমেন্ট মানে আমরা জানি যে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করার ক্ষেত্রে ব্যবসায়ী যে স্বল্পতম ঝুঁকি হ্রাসের মাধ্যমে মুনাফা সর্বোচ্চ করণের প্রচেষ্টা চালায় তাই। অর্থাৎ যে কোনো একটি প্রকল্পে সব বিনিয়োগ করলে যেরকম লসের সম্ভাবনা থাকে তা না করে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে ঝুঁকিটা সহনীয় মাত্রায় রেখে, অর্থাৎ সর্বনিম্ন ঝুঁকিতে সর্বোচ্চ মুনাফা পাওয়ার প্রচেষ্টা চালানোর জন্য যে সমস্ত কার্যগুলি সম্পাদন করায় তাই পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এই সাবজেক্টটি আমরা রিস্ক চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আমরা আজকে করব মেজারিং অফ রিস্ক। ঝুঁকির মধ্যে আমরা জানি দু রকমের ঝুঁকি আছে, ব্যবসায় ঝুঁকি, আর্থিক ঝুঁকি। ব্যবসায়ের ক্ষেত্রে যে কোনো ধরনের মুনাফা বিঘ্নিত হওয়ার সম্ভাবনাকে ব্যবসায় ঝুঁকি বলা হয়। আর আর্থিক ঝুঁকি হচ্ছে কি? আর্থিক ঝুঁকিটা হচ্ছে, ফিনান্সিয়াল রিস্কটা হচ্ছে ঋণকৃত মূলধন ব্যবহার করলে সুদসহ আসল ফেরত প্রদানের ক্ষেত্রে যে অক্ষমতা দেখা দেয় সেটাই হচ্ছে গিয়ে আর্থিক ঝুঁকি। এই দুটা ঝুঁকি হচ্ছে গিয়ে পরিমাপ করা হয় ব্যবসার ক্ষেত্রে, এই দুটা ঝুঁকি পরিমাপ করা হয়। এই ঝুঁকি পরিমাপের ক্ষেত্রে দুটা পদ্ধতি ব্যবহার করা হয়। একটা হচ্ছে 1 নম্বর পদ্ধতিটা হচ্ছে গিয়ে অ্যাবসোলিউট, রিলেটিভ মেজারিং রিস্ক মেজারমেন্ট। অ্যাবসলিউট রিস্ক মেজারমেন্ট এই পদ্ধতিটির আন্ডারে আমাদেরকে যে পদ্ধতিটা ব্যবহার করা সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা হচ্ছে অনপেক্ষ পদ্ধতি, আর এটা হচ্ছে গিয়ে রিলেটিভ বা আপেক্ষিক পদ্ধতি। এই দুই পদ্ধতিটির মধ্যে অ্যাবসলিউট রিস্ক মেজারমেন্টের জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সূত্র ফলো করা হয়, আর রিলেটিভ বা আপেক্ষিক রিস্ক মেজারমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা কোএফিসিয়েন্ট মেজারমেন্ট, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। আমরা এখন এই দুটো মানে পদ্ধতিটা কি বোঝায় সেটা একটু আলোচনা করব। অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি, কোএফিসিয়েন্ট ডেভিয়েশনটা কি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে যে কোনো তথ্য সারি যে কোনো তথ্য রাশি
অর্থাৎ আমরা একটু আবার দেখি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কী জিনিস। যে কোনো তথ্য রাশিমালার প্রতিটি তথ্য থেকে তাদের গাণিতিক গড়ের বিয়োগফলের বর্গের সমষ্টিকে তথ্যের সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তার বর্গমূলকে বলা হয় পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে এসডি দ্বারা অথবা এটার একটা অন্য নামও প্রকাশ করা হয়, সিগমা হিসেবে প্রকাশ করা হয়। ইজুকাল টু আমরা দেখতে পাই একটা সূত্র আছে, সেটা হলো সামেশন অফ এক্স মাইনাস এক্স। এই যে দেখতে পাচ্ছি আমরা এই সূত্রটার সংজ্ঞাটাই এখানে পাওয়া যাচ্ছে। যে কোনো তথ্য রাশিমালার প্রতিটি তথ্য থেকে তাদের গাণিতিক গড়ের বিয়োগফলের বর্গের সমষ্টি। এই যে তথ্য রাশিমালা হচ্ছে এক্স, এই এক্স তথ্য রাশিমালার থেকে গড় বা তাদের গড়ের বিয়োগফলের বর্গের সমষ্টি। গড় হচ্ছে গিয়ে এক্স বার বা মিন অফ এক্স। এই এদের বিয়োগফলের সমষ্টিকে তথ্যের সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তার বর্গমূলকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। একটা উদাহরণের মাধ্যমে আমরা যদি একটু দেখি তাহলে একটু দেখতে পারি এখানে যে মনে করা যায় একটা টেবিল আছে, আমি টেবিলটা দেখালে এই সূত্রটা একটু ক্লিয়ার বোঝা যাবে। সেইখানে কিছু সংখ্যা আছে, রাশিমালা আর কি। সেখানে রাশিমালার মধ্যে এক্স, তারপর হচ্ছে গিয়ে এক্স মাইনাস এক্স বার, এটা হচ্ছে এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার। যেমন এক্স হিসাবে কিছু এইখানে কিছু রাশিমালা দিয়ে দিয়েছে, যেমন 5, 8, 6, 9। এখন আমরা এই এক্স মাইনাস এক্স বার, এই যে কতগুলো রাশিমালা আছে, এই রাশিমালাগুলোর মিন অফ এক্স বের করতে পারছে। এই রাশিমালাগুলোর গড় বের করতে হবে। গড় কত, এখানে এক্স সবগুলো যোগ করলে তাকে যেখানে 4টা সংখ্যা আছে 5, 8, 6, 9, এই 4 দিয়ে ভাগ করলেই আমার গড়টা বের হয়ে যায়। অর্থাৎ এখানে টোটাল আছে 28, ভাগ হচ্ছে 4, মিন অফ এক্স বের হয়ে গেল হচ্ছে গিয়ে আমার 7। এই হলো কি এক্স মাইনাস এক্স বার। এখন এই রাশিমালাটা, এখন এক্স মাইনাস এক্স বার কত, এক্স আছে আমি জানি 5, আর আমার এক্স বার মানটা হচ্ছে 7, অর্থাৎ 5 - 7 করলে এখানে আসবে -2, তারপরে আসতেছে 8 - 7 অর্থাৎ +1, তারপর 6 - 7 -1, তারপরটা 9 - 7 অর্থাৎ +2। এটাই এক্স মাইনাস এক্স বার। এই এক্স মাইনাস এক্স বারকে ডাবল করে দিলে এখানে আসবে 4, 1, 1, 4, অর্থাৎ এখানে তাহলে টোটাল কত আসে 10। তাহলে আমার এসডির মানটা কত আমি এখানে পেয়ে গেলাম, যে আমার এই সামেশন অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইজুকাল টু এখানে চলে আসলো 10। এন এর মানটা হচ্ছে, এখানে রাশিমালা কয়টা ছিল, 1, 2, 3, 4টা, তাহলে রাশিমালা ছিল 4টা, তাহলে এন এর মান হচ্ছে 4। দেন এখানে বের হয়ে আসলো আমার √2.5 ইজুকাল টু 1.56। এইভাবেই হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা নির্ণয় করতে হয়। এবং অঙ্কের ক্ষেত্রে আমাদের খুব ইম্পর্ট্যান্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। তার জন্য আমরা একটু থিওরিক্যালি জেনে নিলাম যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আসলে কি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে যে কোনো তথ্য রাশিমালার প্রতিটি তথ্য থেকে তাদের গাণিতিক গড়ের বিয়োগফলের বর্গের সমষ্টিকে তথ্যের সংখ্যা দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় সেই ভাগফলের বর্গমূলটাই হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন আমরা পরবর্তীতে আমরা যেটা পড়েছিলাম, এটা গেল আমাদের অ্যাবসলিউট রিস্ক মেজারমেন্টের একটা পদ্ধতি, যা ছিল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর রিলেটিভ রিস্ক মেজারমেন্টের একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। আমরা এখন একটু সেটা দেখব। আমাদের 2 নম্বর পয়েন্টটা ছিল কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। এটা হচ্ছে গিয়ে ঝুঁকি পরিমাপের একটা আপেক্ষিক মতবাদের পদ্ধতি। আসলে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন এই
পদ্ধতিটা কেন করা হয়, যে দুটি চলকের মধ্যে তুলনা করার জন্য এই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, বা একে বলা হয় বাংলাতে বলা হয় ব্যবধাঙ্ক বা বিভেদাঙ্ক। এই ব্যবধাঙ্কের মাধ্যমে দুটি চলকের মধ্যে তুলনা করা যায়। যখন পরিমিত ব্যবধান বা অন্য কোনো অনপেক্ষ পরিমাপকের দ্বারা কোনো বিস্তারের তুলনা করা যায় না, তখনই এই ব্যবধাঙ্কের মাধ্যমে বিস্তারের তুলনা করা যায়। যেমন বিশেষ করে যদি দুটি চলক ভিন্ন রকম হয়, ভিন্ন প্রকৃতির হয়, যেমন একটি চলক টাকা, অন্য আরেকটি চলক সেন্টিমিটার, এই ক্ষেত্রে তুলনা করার সময় পরিমিত ব্যবধান এদের মধ্যে বিস্তার তুলনা করার ক্ষেত্রে পরিমিত ব্যবধান গ্রহণযোগ্য ফলাফল দেয় না। তখনই আমরা এই ব্যবধানাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের মাধ্যমে দুটি চলকের তুলনা করতে পারি, কারণ ব্যবধাঙ্কের প্রকাশ শতকরা হারে প্রকাশিত হয়। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটাকে তাহলে কি বলা হচ্ছে? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন মানেই হচ্ছে সিভি ইকুয়াল টু হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই হচ্ছে ই আর, অথবা স্ট্যান্ডার্ড অর ডেভিয়েশন ডিভাইডেড বাই এক্স বার। অর্থাৎ গাণিতিক পরিমিত ব্যবধান এবং গাণিতিক গড়ের অনুপাতই হচ্ছে গিয়ে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বাংলা হচ্ছে পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান এবং গাণিতিক গড়ের অনুপাতকেই বলা হয় কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এই দুটো পদ্ধতিতে ঝুঁকি পরিমাপ করা হয়। এখন আমরা একটু দেখব যে এই দুটো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটার কি কি সূত্র আমাদের আছে, যে সূত্রগুলো আমাদেরকে অঙ্ক করার সময় কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখতে পাচ্ছ যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের প্রকাশ করা হয় সিগমা, এই চিহ্নটাকের মাধ্যমে, যাকে সিগমা বলা হয়। সিঙ্গেল সিকিউরিটির ক্ষেত্রে যখন প্রবাবিলিটি দেওয়া থাকে তখন এই সূত্রটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে হচ্ছে কি P1 ইন থার্ড ব্র্যাকেট R1, বা এটাকে পসিবল রিটার্ন বলা হচ্ছে, মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কয়ার, আবার প্রবাবিলিটি P2 R2 মাইনাস ER টু দি পাওয়ার স্কয়ার। এভাবে যত কটা দেওয়া থাকবে রিটার্নের মান, এই যে পসিবল রিটার্নের মান, তত কটা রিটার্নের মান বসবে। এই জন্য PN RN মাইনাস ER দিন দেওয়া হয়েছে। অর্থাৎ যদি প্রবাবিলিটি এবং এক্সপেক্টেড রিটার্নের মান 5টা দেওয়া থাকে, তাহলে এখানে R1 R2 R3 R4 এবং লাস্টে এখানে R5 আসবে। এভাবে যেই কয় বছরের রিটার্নের মান দেওয়া থাকবে, প্রবাবিলিটির মান দেওয়া থাকবে, আমরা সেক্ষেত্রে সিঙ্গেল সিকিউরিটির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয়ের এই সূত্রটি প্রয়োগ করব। এখন আমরা একটু দেখি যখন প্রবাবিলিটি দেওয়া না থাকবে। ফর সিঙ্গেল সিকিউরিটি when
is not given। একই রকম, শুধু একটু হালকা চেঞ্জ। সেক্ষেত্রে এক্ষেত্রে সূত্রটা হচ্ছে আমাদের চলে আসবে r1 মাইনাস r বার স্কোয়ার প্লাস r2 মাইনাস r বার স্কোয়ার, এইভাবে প্লাস ডট 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 যত কয়টা থাকবে সেই রকম হবে। rn মাইনাস r বার পুরাটা স্কোয়ার ডিভাইডেড বাই এখানে হচ্ছে গিয়ে n মাইনাস 1 আর n। আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে পসিবল যে আমাদের যে রিটার্নের মানটা দেওয়া থাকবে, রিটার্ন থেকে রিটার্নের গড় মিন অফ আরটাকে বাদ দিয়ে স্কোয়ার করে যখন আমার অঙ্কের মধ্যে প্রবাবিলিটি দেওয়া থাকবে না তখন এই সূত্রটা অ্যাপ্লাই করে অঙ্ক করতে হবে। এভাবে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পোর্টফোলিওর ক্ষেত্রেও আমরা অর্থাৎ একের অধিক যদি ডাবল সিকিউরিটি হয় সেক্ষেত্রেও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার ক্ষেত্রে আরেকটি সূত্র আছে, আমরা সেটা অঙ্ক করার সময় দেখাবো। এখানে আর না লিখলাম, আপাতত এই দুটা সূত্রে আমি দেখালাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয়ের ক্ষেত্রে। এখন আমরা যে সূত্রটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে সূত্রটা দেখেছিলাম প্রিয় শিক্ষার্থী, যেখানে P1 প্রবাবিলিটির সাথে এখানে এই আটটার মান হচ্ছে গিয়ে পসিবল রিটার্ন, আর এর যেটা বলা হচ্ছে এই পসিবল রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন বাদ দিয়ে হোল স্কয়ার করা, এবং এটা হচ্ছে সিঙ্গেল সিকিউরিটির সাথে যখন প্রবাবিলিটি দেওয়া থাকে। ঠিক একই জিনিস আমরা কিন্তু ভ্যারিয়েন্সের ক্ষেত্রেও দেখব। একটু যদি লক্ষ্য করি তাহলেই আমরা বুঝতে পারবো যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র থেকেই আমরা কি করলে ভ্যারিয়েশনের সূত্রে যেতে পারি। ভ্যারিয়েশনের সূত্রটাই হচ্ছে এই যে বাদবাকি যে অংশটুকু ছিল এইটুকু, এই ভ্যারিয়েশনকে প্রকাশ করা হয় এই একই সিগমা দিয়ে, বাট এখানে একটা স্কোয়ার থাকে ইকুয়াল টু, ঠিক এই জিনিসটাই চলে আসবে। এই যে এখানে যা ছিল এই যে P1 ইন্টু R1 মাইনাস ER লিখেছিলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে সিঙ্গেল সিকিউরিটির ক্ষেত্রে প্রবাবিলিটি যখন গিভেন থাকে, ভ্যারিয়েন্সের ক্ষেত্রে যখন এইরকম প্রবাবিলিটি দেওয়া থাকবে সেই সময় এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের এই সূত্রটুকুই আসবে। কিন্তু যেহেতু এখানে ছিল একটা √1 অর্থাৎ
সূত্রটা। আর ভেরিয়েন্সের ক্ষেত্রে এখানে যেহেতু একটা স্কোয়ার আছে, এখানে আর রুট ওভারটা থাকবে না, এটা এই রুট ওভারটা বাদে বাকিটুকুই হচ্ছে ভ্যারিয়েন্সের সূত্র। অর্থাৎ আমরা জানি যে যদি কখনো আমরা ভ্যারিয়েন্স বের করি, অর্থাৎ সিগমা স্কোয়ার বের করি, এটা যেহেতু যা আসে সেই সূত্রটাকে রুট ওভার করে দিলেই কিন্তু আমরা ধরো এখানে একটা সামথিং পেলাম, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পেয়ে যাব। অর্থাৎ এই যে এটাকে স্কোয়ার উঠায় দিলে সিগমা ইকুয়াল টু এটা পেয়ে যাব। অর্থাৎ ভ্যারিয়েন্স থেকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে পারি। আমরা দেখব যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা যে ফর্মুলাটা ছিল প্রবাবিলিটি, সেটাই আমার ভ্যারিয়েন্সের ফর্মুলা প্রবাবিলিটি দেওয়া থাকলে, এবং সেক্ষেত্রে হবে কি আমার এই রুট ওভারটা থাকবে না। আর যখন প্রবাবিলিটি থাকবে না তখন কি জিনিস হবে, তখন এই সেই একই রকম স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে যা দেওয়া ছিল এই একই জিনিস হবে, শুধু রুট ওভারটা হবে না। যখন এটা ছিল প্রবাবিলিটি দেওয়া থাকলে, প্রবাবিলিটি ইজ গিভেন, অর্থাৎ এই সূত্রটা হচ্ছে probability is given। আর যখন probability is not given তখন আর সূত্রটা কি একই রকম ভাবে আমার আগে যা ছিল সেই রকমই আসবে। ডেভিয়েশনের আগের সূত্রটা এটাই ছিল যে প্রবাবিলিটি ইজ নট গিভেন এর ক্ষেত্রে r1 মাইনাস মিন অফ বার টু দি পাওয়ার হোল স্কয়ার, এইভাবে যতগুলো রাশিমালা দেওয়া থাকবে সেই রাশিমালা ডিভাইডেড বাই n মাইনাস 1। এভাবে হচ্ছে কি আমাদের ভ্যারিয়েন্সের আমাদের প্রবাবিলিটি থাকলে এবং প্রবাবিলিটি না দেওয়া থাকলে আমরা এরকম ফর্মুলা ব্যবহার করে করব। ঠিক একইভাবে আমাদের পোর্টফোলিও ভ্যারিয়েন্স নির্ণয় করার ক্ষেত্রেও একটা সূত্র আছে। আমরা পোর্টফোলিওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সূত্রটাও এখানে আনলাম না, ভ্যারিয়েন্সের পোর্টফোলিও সূত্রটাও এখন দেখাবো না। যখন আমি এটা অঙ্ক নেক্সট করাবো পরবর্তী ক্লাসে, তখন আমরা এই পোর্টফোলিওর ভ্যারিয়েন্সের সূত্রটাকে আলোচনা করব। পোর্টফোলিওর ক্ষেত্রে একটু ডিফারেন্ট সূত্র, তার কারণে পোর্টফোলিওতে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করা হয়, এজন্য আমরা এটা আলাদা সূত্র আলাদাভাবে অঙ্ক করার সময় আলোচনা করব। এখন আমরা একটু দেখব এক্সপেক্টেড রিটার্ন কিভাবে বের করে তার সূত্রটা। অঙ্কে এটা বের করতে হয়, এবং এই এক্সপেক্টেড রেট অফ রিটার্নের ফর্মুলাটা আমরা এখন একটু দেখি। তাহলে কি সিঙ্গেল সিকিউরিটির ক্ষেত্রে কি সিঙ্গেল সিকিউরিটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, ইয়ার মানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইজ ইকুয়াল টু খুব সহজ, অর্থাৎ হচ্ছে গিয়ে প্রবাবিলিটির সাথে রিটার্ন গুণ করলেই হচ্ছে গিয়ে পাওয়া যায় এক্সপেক্টেড রেট অফ রিটার্নের মিল। অর্থাৎ রিটার্নের সাথে r1 আর সাথে p1, প্রবাবিলিটি 1 এর সাথে রিটার্ন 1 গুণ, প্রবাবিলিটি 2 এর সাথে রিটার্ন 2 গুণ, এইভাবে যতগুলো রাশিমালা দেওয়া থাকবে সেই রাশিমালাগুলো গুণ করে যোগ করলেই হচ্ছে কি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন পাওয়া যায়। আমাদের এটা ছিল কি আমাদের সিঙ্গেল সিকিউরিটির ক্ষেত্রে। আর পোর্টফোলিওর ক্ষেত্রে পোর্টফোলিও
এক্সপেক্টেড রিটার্নটা বের করার ক্ষেত্রে ফর্মুলাটা একটু আছে আলাদা, সেটা কি? পোর্টফোলিওর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করার ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেট অফ রিটার্নটা যেটা একটা রিটার্নের মান দেওয়া থাকবে, পসিবল রিটার্ন, সে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন প্রথম রাশিমালার সাথে W1 ওয়েট অফ পোর্টফোলিও 1, অর্থাৎ পোর্টফোলিওতে যেহেতু বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করা থাকে, প্রকল্প 1, 2, 3 এরকম ABCD বিভিন্ন প্রকল্পের নাম থাকবে, অর্থাৎ পুরোপুরি বিনিয়োগের থেকে প্রকল্প 1-এর ওয়েট অংশ কতটুকু, প্রকল্প 2-এর অংশ কতটুকু, এভাবে যেই কটা প্রকল্প উল্লেখ থাকবে সেই কটা প্রকল্পের অংশ কতটুকু, সেই অংশগুলোর সাথে এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা গুণ দিয়ে হচ্ছে গিয়ে পোর্টফোলিও এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করতে হয়। এখানে এক্সপেক্টেড রেট অ্যান্ড রিটার্ন বের করে নিতে হয়, ওয়েটটা বের করে নিতে হয়, তারপর গুণ করলেই এটা পাওয়া যায়। এই হলো গিয়ে আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ফর্মুলা। আমরা এখন একটা অঙ্কের মধ্যে দিয়ে যেতে পারি। আর একটা অঙ্ক যদি দেখি তাহলে হয়তো আমাদের এই সূত্রগুলো একদম ক্লিয়ার হবে। আজকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভেরিয়েশন, এক্সপেক্টেড রিটার্ন, তিনটা সূত্র পড়লাম। এই তিনটা সূত্রের একটা অঙ্ক যদি দেখি, খুব শর্টলি মনে করে একটা প্রবলেমে আমাকে কিছু ইনফরমেশন তুলে দিল, যেমন রিটার্ন দিয়ে দিল আর কিছু প্রবাবিলিটির কথা বলে দিল। এখানে আমরা দেখতে পাচ্ছি অঙ্ক এরকম দিয়ে দেওয়া হলো, ডিটারমাইন করতে বললো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, ভেরিয়েন্স, ডিটারমাইন হচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, 2 নম্বর বলা হচ্ছে ভেরিয়েন্স, 3 নম্বর বলা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন
এই তিনটা আমরা যখন বের করতে যাব, একদম প্রথমে যখন আমাকে ডিটারমাইন করতে বললো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এক্সপেক্টেড রেট অফ, এক নম্বর আমার চাওয়া ছিল এখানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এই এক্সপেক্টেড রেট অফ রিটার্নের এখানে প্রবাবিলিটি দেওয়া আছে, তার মানে এটা সিঙ্গেল সিকিউরিটি অ্যান্ড প্রবাবিলিটি যেহেতু দেওয়া আছে, তো প্রবাবিলিটির ফর্মুলাটা আমরা এখানে বসাবো। আমরা জানি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ER ইকুয়াল টু, আমি বলেছিলাম যে আর প্রবাবিলিটির সাথে গুণ করা, অর্থাৎ রিটার্নের সাথে এই যে R1 ইন্টু P1 প্লাস R2 ইন্টু P2, এইভাবে আমার এখানে যতগুলো আছে সবগুলো, যে 1 2 3 4 5 6 7 7টা আছে, R3 ইন্টু P3 ডট করতে গিয়ে লাস্টে R7 ইন্টু P7 সবগুলো মাঝখানে বসানো লাগবে। ইচ্ছা করলে ফর্মুলাটা পুরো লিখে নেওয়া যায় অথবা না লিখলেও চলে। তো এখন আমরা এগুলো সব বসাই, অর্থাৎ এখানে -20 ইন্টু আমার P1টা কত 0.05 চলে গেল, প্লাস আমার এখানে R2 এর মান -10 ইন্টু হবে আমার 0.10 এটা। তারপর চলে আসলো এভাবে, এর পরবর্তীতে আমার হচ্ছে গিয়ে 15 ইন্টু 0.20। এইভাবে সবগুলো পয়েন্ট আমি যদি গুণ করে যোগ করি, আমার এখানে যে মানটা আসবে সেটাই হচ্ছে আমার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এবং এখানে একটা উত্তর আসবে 13 আসলো, আমি ধরে নিলাম এটা 13%। অর্থাৎ আমার সবগুলো এই যে রিটার্নের সাথে প্রবাবিলিটি গুণ করতে হবে, সব রিটার্ন ইন্টু প্রবাবিলিটি, 10 রিটার্ন ইন্টু প্রবাবিলিটি, এই সবগুলো রিটার্ন ইন্টু প্রবাবিলিটি গুণ করে যোগ করলে আমার এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা চলে আসবে। এই এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা আমার পরবর্তীতে হচ্ছে গিয়ে অঙ্ক কাজে লাগবে। এরপরে আমি চলে যাই আমাদের যে ভ্যারিয়েন্স বের করতে বলছে, 2 নম্বর পয়েন্ট ছিল ভ্যারিয়েন্স। এখন আমরা বের করি যে ভ্যারিয়েন্সটা কিভাবে বের করব। আমাদের এখানে প্রবাবিলিটি দেওয়া আছে, ঠিক আমরা সূত্রটাও জানি, প্রবাবিলিটি দেওয়া থাকলে ভ্যারিয়েন্সের সূত্রটা কি, আমাদের ভ্যারিয়েন্সের সূত্রটা ছিল সিগমা স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা জানি যে প্রবাবিলিটি দেওয়া থাকলে P1 R1 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন টু দি পাওয়ার স্কয়ার প্লাস P2 ইন্টু হচ্ছে গিয়ে R2 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন টু দি পাওয়ার স্কয়ার। এইভাবে ডট করে আমি সবগুলো বসাবো এবং একদম Pn পর্যন্ত মানটা বসাবো, অর্থাৎ Rn ইন্টু এক্সপেক্টেড রিটার্ন টু দি পাওয়ার স্কয়ার। এই হলো গিয়ে আমার সূত্র। এখন আমি বসাই, আমি জানি আমার P1 হচ্ছে গিয়ে এখানে প্রবাবিলিটি এই যে 0.05, এখন এটাকে আমরা বসাবো R1, আমার রিটার্নের পসিবল রিটার্ন কত ছিল -20, মাইনাস আমার বলছে এক্সপেক্টেড রিটার্ন, আমরা একটু আগে অঙ্কে এক্সপেক্টেড রিটার্নটা কিন্তু বের করে নিয়েছি, আমার 13% আসছে, তাহলে এগুলো সব পার্সেন্টেজে দেওয়া আছে, সরাসরি 20%, আমি এক্সপেক্টেড রিটার্ন 13% মানে 13ই বসাই দেবো, যেহেতু পার্সেন্টেজ চিহ্ন উভয় ক্ষেত্রে আছে তাই এটার পার্সেন্টেজ চিহ্ন উঠিয়ে দশমিকে নিতে হবে না, অর্থাৎ -20 -30 এটার স্কোয়ার। সেইমভাবে আমি সবগুলোর মান এখন বসিয়ে দেবো। P2 এর মান ছিল কত 0.10, এটার সাথে আমার চলে আসবে R2 এর মান কত, এই যে আর রিটার্ন আর এর মান -10, আর এক্সপেক্টেড রিটার্নটা অলওয়েজ 30, এই যে আমার এখানে বের হয়েছে এক্সপেক্টেড রিটার্নটা অলওয়েজ 30, -10 ইন্টু 30 এটার স্কোয়ার। এইভাবে আমি যদি সবগুলো বসিয়ে সবগুলো মান বসিয়ে অর্থাৎ দেখা গেল এরপরে হচ্ছে গিয়ে 0.20 ইন্টু রিটার্নের মান 10 -13 স্কোয়ার, এরপরে হচ্ছে গিয়ে 0.20 ইন্টু 15 -13 হোল স্কোয়ার, 0.20 ইন্টু 20 -13 হোল স্কোয়ার, 0.50 ইন্টু 25 -13 হোল স্কোয়ার, 0.05 ইন্টু 30 -13 স্কোয়ার।
এইভাবে মানগুলো সব বের করে নিলে আমার যেই মানটা আসে সেটা দেখা গেলো এখানে ভেরিয়েন্স আসে 156 অর্থাৎ আমার ভেরিয়েন্সের মানটা হলো গিয়ে অ্যান্সার তাহলে হয়ে গেল এটা 156। একটা অ্যান্সার ছিল এটা 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার। এখন খুব সহজে আমি কিন্তু আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে চলে যেতে পারি। আমার 2 নাম্বার ভেরিয়েন্স ছিল, 1 নাম্বার ছিল এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করা, 2 নাম্বার ভেরিয়েন্স, 3 নাম্বার আমার হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমি একটা ফর্মুলা বলেছিলাম যে ভেরিয়েন্স যদি বের করি তাকে রুট ওভার করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাওয়া যায়, অর্থাৎ আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ভেরিয়েন্স। তো রুট ওভারটা করে দিলে আমার এখানে চলে আসে, তাহলে 156কে যদি আমি রুট ওভার করি তার মানটা কত আসে, সেটাই হচ্ছে কি আমার উত্তরটা আমার চলে আসে 2.489। এটা চলে আসে হচ্ছে গিয়ে 12.48999 সামথিং, দ্যাট মিনস 12.49%। এই হলো গিয়ে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান। অর্থাৎ এখানে দেখা গেল যে যেহেতু আমার ভেরিয়েন্সটা বের করা আছে, আমাকে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রে ফেলে মানটা নির্ণয় করতে হবে না, কারণ আমরা জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে বের করার ক্ষেত্রে ভেরিয়েন্স অর্থাৎ সিগমা স্কোয়ারের মান জানা থাকলে সিগমা স্কোয়ারকে রুট ওভার বর্গমূল করলেই আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পেয়ে যাই। তাই এখানে কারণ আমি বলেছিলাম যে ভেরিয়েন্সের এই সূত্রটাই হচ্ছে গিয়ে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র, শুধু সেখানে সিগমা ইজ ইকুয়াল টু রুট ওভার ছিল, এই পুরো জিনিসটার উপরে একটা রুট ওভার ছিল। আর ভেরিয়েন্সের সূত্রের মধ্যে রুট ওভার নেই, বাইরে স্কোয়ার, অর্থাৎ সিগমা স্কোয়ারকেই ভেরিয়েন্স হিসেবে প্রকাশ করা হয়। এ কারণেই আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা এটাকে সিগমা বলা হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকুয়াল টু হচ্ছে এইভাবে সিগমা, এবং সিগমা ইজ ইকুয়াল টু আমরা এই যে রুট ওভার যদি করে দিই ভেরিয়েন্সটাকে, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমার 12.49% এই উত্তরটা পাওয়া যায়। তাহলে দেখা গেল সুপ্রিয় শিক্ষার্থী, আজকে যে সূত্রগুলো আমি আলোচনা করলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কি, এবং অঙ্কের ক্ষেত্রে প্রয়োগ দেখিয়ে দিলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স অ্যান্ড এক্সপেক্টেড রিটার্ন, এই সবগুলো মিলিয়েই কিন্তু সামনে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ পোর্টফোলিও, স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্স অফ পোর্টফোলিও, এক্সপেক্টেড রিটার্ন অফ পোর্টফোলিও আমরা আলাদাভাবে নেক্সট একটা অঙ্কের মাধ্যমে দেখাবো। এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই সূত্রগুলো খুব ভালোভাবে মুখস্থ করলে অঙ্কগুলো করা খুব সহজ হয়ে যায়। আমি আশা করি তোমরা প্র্যাকটিস করলে পারবে। সবার জন্য সুস্বাস্থ্য কামনা করি, সবার নিরাপদ জীবন কামনা করি। খোদা হাফেজ।